আইসক্রিমের চাষ। এটি কয়েক বছর আগের কথা। কমলা এবং বিমলা নামের দুই বান্ধবী ছিল। বিমলার স্বামী অনেক বড় ব্যবসায়ী ছিল এবং সে অনেক ধনী ছিল, কিন্তু কমলার স্বামী কিছু বছর আগে মারা গিয়েছিল। তাই কমলা গ্রামের বাড়িতে ছোট কাজ করে তার ছেলে বিনোদের ভরণ পোষণ করত। বিমলার ছেলের নাম রাহুল ছিল। সে অনেক অহংকারী ছিল। একদিন রাহুল বিনোদের কাছে যায়। কিরে ভিখারি বিনোদ, এখানে কি করছিস? জানিস আজ আমি শহরে যাব, আমার বাবা আমাকে খাওয়াবে। যা, তুই বসে বসে ভুট্টা খা। রাহুলের কথা শুনে বিনোদ অনেক কষ্ট পায়, কারণ তার আইসক্রিম খাওয়ার অনেক ইচ্ছে হতো। সে আজ পর্যন্ত কখনো আইসক্রিম খায়নি, কারণ তার মায়ের সংসার চালাতেই অনেক কষ্ট হতো। বিনোদ বাড়ি ফিরে যায় আর তার মাকে বলে, মা, তুমি আমাকে শহরে নিয়ে আইসক্রিম খাওয়াও না। বাবা, তুমি তো জানো আমার কাছে এত টাকা নেই। আমি সামনের মাসে কোনো না কোনো ভাবে তোমাকে শহরে নিয়ে যাব। তুমি প্রতিবারই এমন বলো মা, আমি তোমার উপর রাগ করেছি, তুমি আমার জন্য কিছুই করো না। এটি বলে বিনোদ সেখান থেকে চলে যায়। বিনোদের এমন কথা শুনে কমলার মন অনেক খারাপ হয়। সে দুঃখে কান্না করতে থাকে আর প্রভুর কাছে প্রার্থনা করে। তখনই হঠাৎ সেখানে একটি জাদুর গাছ চলে আসে। কমলা জাদুর গাছ দেখে অবাক হয়ে যায়। মা, তুমি কোনো চিন্তা করো না, আমি সব জানি। তোমার কষ্ট আমি বুঝতে পারি মা। এই নাও, এগুলো জাদুর বীজ। এগুলো তোমার বাড়ির সামনে রোপণ করবে। পরদিন তুমি একটা জাদুর আইসক্রিম গাছ দেখতে পাবে। এরপর তুমি বিনোদকে যত ইচ্ছা তত আইসক্রিম খাওয়াতে পারবে। ধন্যবাদ গাছ। জাদুর গাছটি যেমন বলেছিল কমলা তেমন ভাবেই সেই বীজগুলো তার বাড়ির সামনে পুঁতে দেয়। পরদিন সকালে যখন বিনোদ বাড়ি ফিরে আসে, তখন সে সেই জাদুর আইসক্রিম গাছ দেখে চিৎকার করতে শুরু করে। সেই গাছে বিভিন্ন ধরনের আইসক্রিম ছিল। বিনোদ অনেক খুশি হয়। মা, এই দেখো, এটা তো একটা আইসক্রিমের গাছ, এক্ষুনি বাইরে আসো। কমলা বাইরে আসে এবং সেই জাদুর গাছে আইসক্রিম দেখে অনেক খুশি হয়। বাচ্চারা খুশিতে পাগল হয়ে যায় এবং বিভিন্ন রকমের আইসক্রিম খেয়ে মজা করতে থাকে। এসব দেখে জাদুর গাছ আবার কমলার সামনে আসে। কমলা, তোমাদের আনন্দের দিন দেখে আমি অনেক খুশি হলাম। তুমি শুধু বিনোদকেই নয়, সব বাচ্চাদের আইসক্রিম খাওয়ানোর কথা ভেবেছ। এজন্য এই নাও একটা আইসক্রিমের গাড়ি। এটা একটা জাদুর গাড়ি। এটা থেকে তুমি যত ইচ্ছা তত আইসক্রিম পাবে। এটা দিয়ে তুমি ব্যবসা করতে পারবে। এরপর থেকে কমলা বাড়িতে কাজ করা বাদ দিয়ে আইসক্রিমের ব্যবসা শুরু করে এবং তার ছেলের সাথে সুখে দিন কাটায়। সূর্যপুর নামের এক গ্রামে সঞ্জয় নামে এক লোক থাকতো। তাকে দেখে সবাই হাসাহাসি করত এবং তাকে খেপাতো, কারণ তার একদম গোঁফ ছিল না। সঞ্জয় সব সময় এটি নিয়ে চিন্তিত থাকতো। একদিন সে তার দাদার বাড়িতে যায় এবং তখন তার দাদা তাকে বলে, আরে সঞ্জয়, কি হয়েছে? তোমাকে অনেক চিন্তিত মনে হচ্ছে। দাদা, সবাই আমাকে নিয়ে মজা করে কারণ আমার গোঁফ নেই। আপনিই বলুন, আমি এখন কি করতে পারি? আরে সঞ্জয় বাবা, তুমি এক কাজ করো, তুমি গিয়ে ওই আলমারি থেকে একটি তেলের বোতল নিয়ে আসো। ওটা একটি জাদুর তেল। তুমি এই তেল প্রতিদিন তোমার মুখে লাগাবে, এরপর দেখবে এর জাদু। সঞ্জয় কিছুদিন তার দাদা যেভাবে বলেছে ঠিক সেইভাবে তার মুখে তেল লাগায়। একদিন সে ঘুম থেকে উঠে আয়নায় তার চেহারা দেখে অবাক হয়ে যায়। তার গোঁফ অনেক বড় হয়ে গিয়েছিল এবং অনেক ঘনও ছিল। যখন সে বাড়ির বাইরে যায়, তখন সবাই তার লম্বা গোঁফ দেখে অবাক হয়ে যায়। তখনই সে খবরের কাগজে একটি বিজ্ঞাপন দেখতে পায়। এই বছর গোঁফের প্রতিযোগিতা সূর্যপুর গ্রামে আয়োজন করা হবে। যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান তারা তাদের নাম এবং ছবি আমাদের অফিসে পাঠিয়ে দিন।
সঞ্জয় তখনই তার গোঁফ সহ একটি ছবি এবং তার নাম লিখে পাঠিয়ে দেয়। সময়ের সাথে গোঁফের প্রতিযোগিতার দিন চলে আসে। অনেক দূর দূর থেকে বড় বড় গোঁফ নিয়ে লোকজন সূর্যপুরে আসে। সেই প্রতিযোগিতায় সবাইকে তাদের গোঁফের উপর বড় বড় জিনিস উঠিয়ে দেখাতে হতো। প্রথমে একটি লোক আসে এবং দুটি লেবু উঠিয়ে দেখায়। এরপর এক লোক আসে এবং সে তার গোঁফে দুটি কলা লাগিয়ে দেখায়। সবাই হাত তালি দিতে থাকে। এরপর এক লোক গোঁফে দুটি পেঁপে লাগিয়ে দেখায়। সবার শেষে সঞ্জয় আসে এবং সে তার গোঁফে বড় বড় দুটি তরমুজ লাগিয়ে দেখায়। সবাই অবাক হয়ে যায় এবং অনেক জোরে হাততালি দেয়। এভাবে সঞ্জয় প্রথম পুরস্কার পেয়ে যায় আর সাথে 1,00,000 টাকাও জিতে। সঞ্জয় খুশি হয়ে সবাইকে বলে, আরে শোনো গ্রামবাসী, সবাই তো আমাকে খেপাতে যে আমার গোঁফ নেই। এখন দেখো, আমি প্রতিযোগিতায় প্রথম হয়েছি। এটি দেখে সঞ্জয়ের বন্ধু বান্টি হিংসা করতে থাকে এবং এর জন্য কিছু একটা করতে চায়। তাই রাতের বেলা বান্টি একটি কাঁচি নিয়ে আস্তে আস্তে সঞ্জয়ের ঘরে যায়। সঞ্জয়কে ঘুমোতে দেখে তার গোঁফ কেটে ফেলার চেষ্টা করে, কিন্তু সে জানতো না যে সঞ্জয় তার নিজের নিরাপত্তার জন্য বাড়িতে একটি কুকুর রেখেছিল। যখন বাড়িতে সঞ্জয়ের কাছে সে যায়, তখনই কুকুর বান্টিকে আক্রমণ করে। হে প্রভু, বাঁচাও বাঁচাও, আমাকে মেরে ফেললো, বাঁচাও আমাকে। চিৎকারের শব্দ শুনে সঞ্জয় আর তার দাদা জেগে ওঠে এবং বান্টিকে অনেক পিটায়। এরপর বান্টিকে পুলিশে ধরিয়ে দেয়। তখন থেকে সঞ্জয় লম্বা গোঁফওয়ালা নামে বিখ্যাত হয়ে যায়। চাঁদপুর নামের এক গ্রামে শান্তারাম নামের জমিদার থাকত। সে অনেক কৃপণ এবং রাগী ছিল। সেই গ্রামে একটি বড় পুকুরও ছিল। প্রতি বছর মাছ চাষের জন্য সেই পুকুর নিলাম করা হতো। শুধুমাত্র শান্তারামই সেটিতে অংশগ্রহণ করত। প্রতি বছরের মতো কিছু জেলে জমিদারের কাছে যায়। মহাজন মশাই, প্রতিবারের মতো আপনি যদি এবারও আমাদের 1,00,000 টাকা দেন, তাহলে আমরা মাছ চাষ শুরু করতে পারি। আপনি না থাকলে আমাদের মতো জেলেদের যে কি হতো। আরে এত কথা বলো না তো ভাই, এই নাও 1,00,000 টাকা। জমিদার সেই জেলেদের 1,00,000 টাকা দিয়ে দেয় এবং ভালোভাবে মাছ চাষ করতে বলে। তখনই সেখানে জমিদারের স্ত্রী আসে আর বলে, এই কি গো, আপনি প্রতি বছরই ওদের 1,00,000 টাকা দিয়ে দেন। বুঝি না আপনি কি চান। এসব কাজে কেন আপনি এত টাকা নষ্ট করেন? কি পান এসব করে? আরে পাগলি, আমি তো আর পাগল না। আমি এই 1,00,000 টাকা ওই জেলেদের মাছ চাষ করার জন্য দেই, সাথে মাছের খাবার আর সার কেনার জন্য। কিন্তু বছর শেষে আমি 5 গুণ লাভ পাই। প্রতি বছর আমি মাছ বিক্রি করে 5,00,000 টাকা পাই। চাঁদপুরে শরৎ নামের এক ফার্মিং ইঞ্জিনিয়ার আসে এবং সে জেলেদের বলে, আরে এটা তো অনেক ভালো একটা পুকুর, আপনারা এটা থেকে তো অনেক ভালো উপার্জন করতে পারেন। কোথায় আর উপার্জন শরৎ ভাই, মাছ বিক্রি করে তো অনেক টাকাই পাই, কিন্তু সেটার 80% ওই শান্তারামই নিয়ে যায়। আমাদের ভাগে তো কিছুই থাকে না। আরে এটা তো অন্যায়, এটা কিভাবে হতে পারে? সে তো আপনাদের ঠকাচ্ছে। আরে শরৎ ভাই, প্রতি বছরের পুকুরের নিলামে সেই অংশগ্রহণ করে আর আমাদের 1,00,000 টাকা দেয়, আর এরপর সে 5,00,000 টাকা নিয়ে যায়। আমাকে তার কাছে নিয়ে চলুন, আমি নতুন একটা পুকুর বানিয়ে আপনাদের 3 গুণ লাভ দেব। এভাবে সবাই মিলে শরৎকে জমিদারের কাছে নিয়ে যায়। জমিদার মশাই, আপনি যেটা করছেন সেটা তো অন্যায়। আপনি এই গরিব লোকদের রক্ত চুষে খাচ্ছেন। এই বছর আমি একটা নতুন পুকুর বানিয়ে জেলেদের 3 গুণ লাভবান করব। শরৎ সেদিনই কাজে লেগে যায়। সে ট্রাক্টরে করে একটি পাম্প নদীর পাশে নিয়ে যায় এবং নদী থেকে পানি নিয়ে একটি পুকুর ভরতে থাকে। পরদিনই অনেকগুলো মাছ এনে তার পুকুরে ছেড়ে দেয়। সে মাছ চাষে শিক্ষিত হবার কারণে কম দামে বিভিন্ন ধরনের খাবার এবং সার পুকুরে দিতে থাকে এবং এভাবে
সেই বছর শরৎ পুকুর থেকে 10 গুণ লাভ করে। এরপর শরৎ তার সাথে থাকা কাজ করতে থাকা জেলেদের লাভের অর্ধেক দিয়ে দেয়। তুমি তো আমাদের ভাগ্যই খুলে দিলে শরৎ ভাই। একটা ট্রাক্টর আর পাম্প দিয়ে নতুন একটা পুকুর বানিয়ে দিলে। আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ শরৎ ভাই। এইসব দেখে শান্তারামের কাছে কাজ করতে যাওয়া জেলেরাও শরতের সাথে যোগ দেয়।